ইংরেজি গ্রামারের এমন একটা টপিকের উপর আমি আজকে আলোচনা করব, যে টপিকের উপর তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে। হোক সেটা ট্যাট পরীক্ষা কিংবা জেআরবিটি পরীক্ষা কিংবা ফরেস্টার, ফরেস্ট গার্ড কিংবা এসএসসি, অর্থাৎ যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় যদি ইংরেজি গ্রামার তোমাদের সিলেবাসে থাকে, অবশ্যই এই টপিকের উপর তোমাদের প্রিপারেশন নিতে হবে। কোন টপিক? টপিকটির নাম হচ্ছে মডেলস। ইংরেজিতে আমরা জানি কিছু ভার্ব রয়েছে যেগুলোকে আমরা মডেল ভার্ব বলে থাকি। আজকের ক্লাসে আমরা শিখব সেই মডেল ভার্ব কোনগুলো এবং কোন ভার্বটাকে আমরা কোন জায়গাতে ব্যবহার করব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ক্লাসের শেষে মডেলস ভার্বসের উপর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। পরীক্ষাতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, এই মডেল ভার্বের উপর তোমরা অবশ্যই আনসার করতে পারবে। সুতরাং ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আর যারা যারা আমার ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করবে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে অনলাইনে স্টাডি করতে চাও, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও, তাও স্বল্প মূল্যে, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট আর মডেল অক্সিলিয়ারিস, অর্থাৎ মডেল ভার্বস বা মডেলস বলতে আমরা কি বুঝি। এখানে বলা হয়েছে, দেখো, যে মডেল বা মডেল ভার্বস হলো বিশেষ কিছু সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ এগুলো মেইন ভার্ব নয়, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ। একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে যেমন মেইন ভার্ব থাকে, তোমরা প্রত্যেকে জানো ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। ভার্ব ছাড়া আমরা সাধারণত একটা সেন্টেন্সে পূর্ণতা পাই না বা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি না। যে কোনো একটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকে। তো কোনগুলো ভার্ব আমরা প্রত্যেকে জানি। একটা বাক্যের মধ্যে যেই শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তো এই মেইন ভার্ব ছাড়াও আরও কিছু ভার্ব আমরা ব্যবহার করি যেগুলোকে বলা হয় সাহায্যকারী ভার্ব, এবং এই সাহায্যকারী ভার্বগুলো সবসময় মেইন ভার্বের আগে আমাদেরকে বসাতে হয়। বসালে কি হয়? মেইন ভার্বের আগে বসালে মূল ক্রিয়া বা মেইন ভার্বের সাথে যুক্ত হয়ে মনের ভাব, যেমন সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি বা বাধ্যবাধকতা, এগুলো প্রকাশ করে। অর্থাৎ আমাদের মনের এক্সপ্রেশনটা আমরা প্রকাশ করতে পারি এই অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহারের মধ্য দিয়ে, এই মডেল ভার্বগুলো ব্যবহারের মধ্য দিয়ে। অর্থাৎ মেইন ভার্বের আগে এই মডেল ভার্বগুলো আমরা ব্যবহার করি। ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি, আমাদের সামর্থ্যটাকে প্রকাশ করি, আমাদের অতীতের অভ্যাসটাকে প্রকাশ করি, আমাদের সংকল্পগুলোকে প্রকাশ করি। সেগুলি হচ্ছে মডেল ভার্ব। তো এখানে একটা কি রুল দিয়েছে মডেল ভার্ব সম্পর্কে, এটা সবার আগে চলো আমরা জেনে নেই। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে বলা হয়েছে, মডেলস অর্থাৎ যেইগুলো মডেল ভার্ব, এগুলো কি করে না, নেভার চেঞ্জ ফর্ম, এগুলো কখনোই তার ফর্মটাকে চেঞ্জ করে না। অর্থাৎ উম, কিভাবে ফর্ম চেঞ্জ করে, যেমন যে কোনো একটা ভার্ব, গো, গো ভার্বটা কিন্তু তার ফর্ম চেঞ্জ করে, জিও ইএস হয়ে যায়, গোটা ওয়েন্ট হয়ে যায়, গোটা গন হয়ে যায়। কিন্তু যেগুলো মডেল ভার্ব, এগুলো কখনোই পরিবর্তন হয় না। যেমন শ্যাল যদি একটা মডেল ভার্ব হয়, সবসময় শ্যাল শ্যালই থাকে। উইল যদি একটা মডেল ভার্ব হয়, উইলটা সবসময় একই রকম থাকে, এটা কোনো রকম চেঞ্জ হয় না, তার ফর্ম কখনো চেঞ্জ হয় না। এবার বলবে যে শ্যাল তো শুড হয়ে যায়, উইল তো উড হয়ে যায়, ওটা আলাদা ব্যাপার। জেল যেমন শুড হয়ে যায়, শুড তখন আলাদা একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। উইল যেমন উড হয়ে যায়, উড তখন আলাদা একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু শ্যাল শ্যালেই, উইল উইলেই, উড উডই, আবার শুড শুডই। তো যাই হোক, তোমাদের এই বিষয়টা জেনে রাখতে হবে, কখনো চেঞ্জ হয় না, কখনো এস বা ইএস যুক্ত হয় না, কখনো ইডি যুক্ত হয় না, কখনো আইএনজি যুক্ত হয় না। কিন্তু এগুলো সাধারণত আমরা জানি যে মেইন ভার্বের সাথে কিন্তু হয়। যেমন মেইন ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে গোস হয়, মেইন ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়ে যায়, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু মডেল ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হবে না, মডেল ভার্বের শেষে কখনো ইডি যুক্ত হবে না, কখনো এস বা ইএস যুক্ত হবে না। এই কথাটা সবসময় মনে রাখবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো পড়লাম, জানলাম মডেল ভার্ব সম্পর্কে, এগুলোর উপর চলো আমরা দুটো এমসিকিউ প্র্যাকটিস করে নিচ্ছি। তো আমরা এতটুকু পর্যন্ত কি জানলাম? আমরা এতটুকু পর্যন্ত জানলাম যে মডেল ভার্বগুলো কি করে আমাদের এক্সপ্রেস করে, অর্থাৎ মনের ভাবটাকে প্রকাশ করে।
যেমন আমাদের সামর্থ্যগুলোকে প্রকাশ করে, বিভিন্ন সম্ভাবনার কথা আমরা বোঝাতে পারি, আমরা কোনো একটা অনুমতির কথা প্রকাশ করতে পারি, আমরা কোনো একটা বাধ্যবাধকতার কথা প্রকাশ করতে পারি। এগুলোই হচ্ছে মডেল ভার্ব। তো কোনগুলো মডেল ভার্ব এবং ওই মডেল ভার্বগুলোর কোনটার কি ব্যবহার সেগুলো নিয়ে আমরা পরের পেজে আলোচনা করব। এখন পর্যন্ত আমরা যতটুকু পড়েছি তার উপর চলো আমরা দুটো এমসিকিউ প্র্যাকটিস করে নিয়েছি। যেমন প্রথম এমসিকিউটা কি বলেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ মডেল ভার্বটাকে ব্যবহার করে এখানে কিছু সেন্টেন্স দিয়েছে, ওই সেন্টেন্সের স্ট্রাকচারটার মধ্য থেকে আমরা খুঁজে বের করব কোনখানে কারেক্টভাবে মডেল ভার্বটা ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম সেন্টেন্সটা লেখো, শি ক্যানস প্লে দ্য গিটার বিউটিফুলি। এখানে সাবজেক্ট হচ্ছে শি এবং মডেল ভার্ব হচ্ছে ক্যান, ক্যানের সাথে এস লাগিয়েছে, এটা ভুল। কারণ মডেল ভার্ব কখনোই কি হয় না, তার ফর্ম চেঞ্জ করতে পারে না, তার সাথে কখনো এস ইএস যুক্ত হয় না, ইডি যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না। যেহেতু এখানে ক্যানের সাথে এস যুক্ত করেছে সুতরাং এটা ক্রস। 2 নম্বরে বলেছে শি ক্যান প্লেস। আরেকটা ব্যাপার হচ্ছে যখনই আমরা মডেল ভার্ব ব্যবহার করব, মডেল ভার্ব ব্যবহার করার পর সব সময় আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ওই ভার্বের সাথে কখনো এস ইএস যুক্ত হবে না, ওই ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হবে না, ওই ভার্বের সাথে কখনো ইডি যুক্ত হবে না, কখনো ওই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যাবে না। অর্থাৎ বেস ফর্মটাকে সবসময় ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দেখো মডেল ভার্ব ব্যবহার করেছে ক্যান, কিন্তু তারপরে দেখো প্লে এর সাথে এস লাগিয়ে দিয়েছে, সুতরাং এখানেও কিন্তু মডেল ভার্ব ঠিকভাবে ব্যবহার করা হয়নি। 3 নাম্বারটা দেখো, শি ক্যান অর্থাৎ সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, মডেল ভার্ব ব্যবহার করা হয়েছে প্লে, অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করা হয়েছে ভার্বের। দ্য গিটার বিউটিফুলি, এটাই আমাদের কাছে কারেক্ট মনে হচ্ছে। আর ডি নাম্বারে বলেছে শি ক্যান প্লেয়িং, মডেল ভার্বের পরে দেখো ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিয়েছে, সুতরাং এটাও কিন্তু মডেল ভার্বের নিয়মটাকে ফলো করেনি, সুতরাং এখানে হয়নি। তাহলে আমরা কিন্তু ভালো কিছু শিখতে পারলাম এখন পর্যন্ত। যখনই আমরা কোনো মডেল ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা সব সময় মেইন ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করব। ওই মেইন ভার্বের বেস ফর্মের সাথে না কোনো আইএনজি যুক্ত হবে, না কোনো এস ইএস যুক্ত হবে, না কোনো ইডি যুক্ত হবে, অর্থাৎ পিওর মেইন ভার্বটার বেস ফর্মটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এখানের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এবং এটা বুঝতে পেরেছো মানে আশা করি এতটুকু আলোচনা থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। এতদিন পর্যন্ত আমরা মডেল ভার্ব শিখেছি, আমরা মডেল ভার্বের ব্যবহারগুলো মুখস্থ করেছি বিভিন্ন ক্লাস দেখে, কিন্তু মনে হয়েছে আমাদের মডেল ভার্ব শিখে গেছি, অনেক কিছু জেনে গেছি। তারপরেও দেখো আমার এতটুকু আলোচনা থেকেও কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারছো, হ্যাঁ আজকের ক্লাস থেকে আবারও আমি নতুন কিছু শিখতে পারলাম। তো সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো, প্রতি পেজ থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে, আমার প্রতি কথা থেকে নতুন কিছু শিখতে পারবে, এবং আজকের ক্লাসের পরেই তোমাদের মডেল ভার্বের উপর একটা পরিপূর্ণতা আসবে শেখার বিষয়ে। এবার দেখো 2 নাম্বার, মডেল অক্সিলিয়ারিজ আর অলওয়েজ ফলোড বাই ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ মডেল ভার্বের পরে আমরা সাধারণত মেইন ভার্বটাকে কোন ফর্মে ব্যবহার করি? এখানে বলা হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করি, নাকি বেস অথবা ভি1 ফর্মে ব্যবহার করি, নাকি কন্টিনিউয়াস অর্থাৎ আইএনজি ফর্মে ব্যবহার করি, নাকি ইনফিনিটিভস উইথ টু ফর্মে আমরা ব্যবহার করি। আমরা এতক্ষণে আলোচনায় এটাই তোমাদের বলেছি, যখনই আমরা কোনো মডেল ভার্ব ব্যবহার করি তারপর আমরা সব সময় বেস ফর্ম ব্যবহার করি বা ভি1। ভি1 কি তোমরা প্রত্যেকেই জানো, বেস ফর্মটাকে ভি1 বলা হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে ভি1 বলা হয়, অর্থাৎ বেস ফর্ম বা ভি1 ফর্ম, সেটাই আমরা ব্যবহার করে থাকি। আশা করি এতটুকু পর্যন্ত আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমরা নেক্সট পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আমরা শিখবো যে মডেল ভার্বগুলোর ব্যবহার নিয়ে। যেমন এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে ক্যান ভার্সেস কুড, অর্থাৎ ক্যান এবং কুড কোনটাকে আমরা কোন জায়গাতে ব্যবহার করি আমরা শিখব। ক্যান অর্থ আমরা জানি, ক্যান অর্থ কি পারা, আর কুড কি, কুড হচ্ছে ক্যান ভার্বের পাস্ট ফর্ম, এবং কুডের অর্থ হচ্ছে পারত, অর্থাৎ পারা এবং পারার সেই পাস্ট ফর্ম যার অর্থ হচ্ছে কি পারত। তো কোন জায়গাতে আমরা ক্যান ব্যবহার করব, কোন জায়গাতে আমরা কুড ব্যবহার করব। ক্যান কুড এই দুইটারই অর্থ হচ্ছে কি সামর্থ্য, অর্থাৎ আমরা এবিলিটি প্রকাশ করতে আমরা ক্যান এবং কুড ব্যবহার করে থাকি, এটা মনে রাখবে। তো এখানে ক্যানের ব্যবহারে বলা হয়েছে যে বর্তমানকালের কোনো সাধারণ সামর্থ্য বা যোগ্যতা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি। যেমন কারোর কোনো কিছু করার সামর্থ্য বর্তমানে আছে, যেমন আমি এটা করতে পারি, তুমি এটা করতে পারো, আমি এটা দেখতে পারি, আমি এটা ধরতে পারি, এগুলো হচ্ছে কি আমার সামর্থ্য বা আমার এবিলিটি। এইসব ক্ষেত্রে আমি কি করি, ক্যান ব্যবহার করি। তারপর দেখো কুডের ব্যবহারটা কি, অতীতকালের কোনো সামর্থ্য বা যোগ্যতা বোঝাতে
কুড ব্যবহার করা হয়। অর্থাৎ ক্যান এবং কুডের দুইটার অর্থই হচ্ছে সামর্থ্য। ক্যান আমরা ব্যবহার করব বর্তমানকালের সামর্থ্য বোঝাতে, কোনো কিছু পারা অর্থে, আর কুড আমরা ব্যবহার করব অতীতকালের সামর্থ্য বোঝাতে বা অতীতে কোনো কিছু পারত এরকম অর্থ প্রকাশ করতে। এবং এখানে দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন আই ক্যান সুইম নাও, এটা বর্তমানের সামর্থ্য বুঝিয়েছে। আই ক্যান আমি পারি, সুইম সাঁতার কাটতে, নাও এখন। হোয়েন আই ওয়াজ ইয়ং, যখন আমি যুবক ছিলাম, আই কুড রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারতাম। তাহলে এটা অতীতের সামর্থ্য বুঝিয়েছে, এই জন্য এক্ষেত্রে কী হয়েছে, কুড হয়েছে। আশা করি ক্যান এবং কুডের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছ। এবার ক্যান আর কুডের ব্যবহারের উপর চলো আমরা এমসিকিউ করে নিচ্ছি। যেমন দেখো, হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, যখন সে শিশু ছিল, যখন সে ছোট ছিল, যখন সে বালক ছিল, হি ড্যাশ স্পিক ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ, অর্থাৎ ফরাসি ভাষাটা সে ফ্লুয়েন্টলি কী করতে পারতো, বলতে পারতো। এটা অতীতের সামর্থ্য বুঝিয়েছে। তো এক্ষেত্রে কি ক্যান হবে না কুড হবে না মে হবে না মাস্ট হবে? তো অতীতে কোনো কিছু পারতো, সেই অর্থে আমরা সবসময় কি ব্যবহার করি, আমরা কুড ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি কুড। 2 নম্বর এমসিকিউ দেখো, আই ড্যাশ সলভ দিস কমপ্লেক্স ম্যাথ, এই জটিল অঙ্কটার আমি সমাধান করতে পারি রাইট নাও, অর্থাৎ এখন। অর্থাৎ আই ড্যাশ সলভ দিস কমপ্লেক্স ম্যাথ প্রবলেম রাইট নাও, এই মুহূর্তে বা এখন আমি এই জটিল অঙ্কের সমাধান কি করতে পারি, করতে পারি। তাহলে বর্তমানের সামর্থ্য বুঝিয়েছে, বর্তমানের সামর্থ্য বুঝাতে আমরা ক্যান ব্যবহার করব না কুড ব্যবহার করব? অবভিয়াসলি আমরা ক্যান ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কুড হবে না, শুড হবে না, মাইট হবে না, কারেক্ট আনসার কি হবে, ক্যান। তাহলে আই ক্যান সলভ দিস কমপ্লেক্স ম্যাথ প্রবলেম রাইট নাও। কি বুঝতে পারছো তো? ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার ভুল করবে না তো? ভুল করা উচিতও কিন্তু হবে না। এবার চলো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট আমরা শিখব যে মে ভার্সেস মাইট, আমরা কোন ক্ষেত্রে মে ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। মেয়ের অর্থ কি, মাইটের অর্থ কি, অর্থাৎ মে আমরা কোন কোন জায়গাতে ব্যবহার করতে পারি আর মাইট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মনে রাখবে মেয়ের পাস্ট ফর্মে হচ্ছে মাইট। তো এক্ষেত্রে মেও একটা মডাল ভার্ব এবং মাইটও কিন্তু একটা মডেল ভার্ব, এবং এই দুইটাই আমরা ব্যবহার করব সম্ভাবনা অর্থে, কোনো কাজ হওয়ার সম্ভাবনা, কোনো কিছু করার সম্ভাবনা, এই ধরনের অর্থ প্রকাশ করতে। মেয়ে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, যেমন কোনো কিছুর জোরালো বা সাধারণ সম্ভাবনা, স্ট্রং পসিবিলিটি, যখন কোনো কিছু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। আর মাইট ব্যবহার করব কোন ক্ষেত্রে, কোনো কিছু অত্যন্ত ক্ষীণ বা কম সম্ভাবনা যদি থাকে, যদি উইক পসিবিলিটি থাকে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা যদি কম থাকে, সেই সব ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। আশা করি বুঝতে পারছ। তো এক্ষেত্রে লক্ষ্য করো, লুক অ্যাট দ্য ডার্ক ক্লাউডস, অর্থাৎ সেই কালো মেঘের দিকে তাকাও, ইট মে রেইন টুডে, যেহেতু কালো করে মেঘ করেছে, সম্ভাবনা কি বেশি না কম? অবভিয়াসলি সম্ভাবনা বেশি, আর বেশি সম্ভাবনা বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করি, মে ব্যবহার করি। তারপর দেখো, দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার, বাট ইট মাইট রেইন লেটার, কিন্তু পরবর্তী সময় কি হতে পারে, বৃষ্টি হতে পারে। তো আকাশ যেহেতু পরিষ্কার রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি বেশি না কম? অবভিয়াসলি কম। তো এক্ষেত্রে সম্ভাবনাটা কিন্তু ক্ষীণ সম্ভাবনা, অর্থাৎ কম সম্ভাবনা। তো সেই জন্য এখানে কি হয়েছে, মাইট হয়েছে। বুঝতে পেরেছো তো? যেমন তুমি খুব বেশি পড়াশোনা করেছো, এবার তোমার পরীক্ষার পাস করার সম্ভাবনা কি বেশি না কম? বেশি, তাহলে মে হবে। এবার তুমি পড়াশোনাই করোনি, তারপরে পরীক্ষা দিয়েছো, এবার সম্ভাবনা কি বেশি না কম? অবভিয়াসলি কম সম্ভাবনা, তো কি হবে, মাইট হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। যেমন দেখো, টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, তোমার সাথে একটা ছাতা নিয়ে রাখো। ইট ড্যাশ রেইন লেটার, পরবর্তী সময় কি হতে পারে, রেইন হতে পারে। তো এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে স্ট্রং পসিবিলিটি, অর্থাৎ তীব্র সম্ভাবনা, প্রবল সম্ভাবনা অর্থে। তাহলে প্রবল সম্ভাবনা অর্থে আমরা মাইট ব্যবহার করব না, আমরা মাস্ট ব্যবহার করব না, শুড ব্যবহার করব না, আমরা ব্যবহার করব মে। তাহলে কারেক্ট আনসারটা কি হবে, মে। তার মানে টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, সাথে একটা ছাতা রাখো, ইট মে রেইন লেটার, পরবর্তী সময় বৃষ্টি হতে পারে। যেহেতু এক্ষেত্রে মনের ভাবটা প্রকাশ করে দিয়েছে যে স্ট্রং পসিবিলিটি, সুতরাং আমরা এক্ষেত্রে মে ব্যবহার করব। তারপর দেখো, হি হ্যাজ নট স্টাডিড অ্যাট অল, অর্থাৎ সে পড়াশোনা করেনি, বাট হি, কিন্তু সে, ড্যাশ পাস বাই সাম মিরাকেল, কোনো মিরাকেলে সে কি করতে পারে,
সে পাস করতে পারে। তো পাস করার সম্ভাবনাটা কি এখানে বেশি না কম? ক্ষীণ সম্ভাবনা, কম সম্ভাবনা, পড়াশোনা না করলে কিভাবে পাস করবে? তো এই ক্ষেত্রে কি ক্যান হবে? ক্যান কখনোই হবে না। এক্ষেত্রে কি মে হবে? মে কখনোই হবে না। এক্ষেত্রে অট টু হবে না। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি? মাইট। যার অর্থ হচ্ছে ক্ষীণ সম্ভাবনা। তার মানে সে খুব বেশি পড়াশোনা করেনি, কিন্তু তার পাস করার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাটা খুব কম সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পারছ। তো মডেল ভার্ব অনেকগুলোই রয়েছে। আমি আজকের ক্লাসে চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট মডেল ভার্বগুলো নিয়ে আলোচনা করে দেওয়া, যাতে তোমাদের পরীক্ষাতে অবশ্যই তোমরা আনসার করতে পারো। আর পরীক্ষাতে যে মডেল ভার্বগুলোর উপরে আসে সেগুলোর উপরেই আমি আজকে তোমাদের জন্য পিপিটিটা তৈরি করেছি। শুধুমাত্র আমার এই ক্লাসটা ফলো করবে, এই ক্লাসের উপর বেস করে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে মডেল ভার্বের উপর পরীক্ষাতে একটাও মিস হবে না। চলো আমরা নেক্সট চলে যাচ্ছি। তোমাদের জন্য যে মডেল ভার্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, মে ভার্সেস ক্যান। অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যদিও আগের পেজে আমরা মে এবং মাইট আলোচনা করেছি, মের আরও ব্যবহার রয়েছে। তো সেই ব্যবহারগুলো আমরা শিখব, ক্যানের সাথে পার্থক্য করে শিখব। এবং পারমিশন বোঝাতে, পারমিশন মানে কি আমরা প্রত্যেকে জানি, অনুমতি বোঝাতে। আমরা অনুমতি বোঝাতে মেও ব্যবহার করি, অনুমতি বোঝাতে আমরা ক্যানও ব্যবহার করি। কোন ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব আর কোন ক্ষেত্রে ক্যান ব্যবহার করব সেটাই আমরা শিখব। যেমন মেয়ের ক্ষেত্রে বলা হয়েছে এটি ফর্মাল বা অত্যন্ত বিনম্রভাবে অনুমতি নেওয়ার ক্ষেত্রে। আমরা ফর্মাল বা বিনম্রভাবে অনুমতি কোন ক্ষেত্রে নেই? যেমন স্কুলে, কলেজে, অফিসে। স্কুলের স্যারের কাছে যখন তুমি অনুমতি নেবে, এটা একটা নম্র অনুমতি হবে, বিনম্র অনুমতি। তুমি যখন কোনো অফিসে যখন কোনো অনুমতি চাইবে, সেটাও একটা বিনম্র অনুমতি হবে। তুমি যখন কলেজে কোনো অনুমতি চাইবে, সেটা বিনম্র অনুমতি হবে। আবার আমরা অনুমতি নেই যেগুলো ইনফর্মাল বা সাধারণ বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে। তুমি তোমার বন্ধুর অনুমতি নিয়ে কিছু একটা চাইছো তার কাছে, বা বন্ধুর অনুমতি নিয়ে তোমার পরিচিত, তোমার বাড়ির কেউ, তার কাছে তুমি একটা অনুমতি চেয়েছো, সেই ক্ষেত্রে অনুমতি চাইতে তুমি ক্যান ব্যবহার করতে পারো। ফর্মাল মানে হচ্ছে যেটা অফিস আদালতে, স্কুল কলেজে, অর্থাৎ স্যারদের কাছে আমরা যে অনুমতিটা চাইবো। আর ইনফর্মালটা কি হবে? ইনফর্মালটা হবে বন্ধু বান্ধব বা পরিচিত আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে আমরা যে অনুমতিটা চাইবো, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, মে আই কাম ইন স্যার, এটা হচ্ছে ফর্মাল, যেহেতু স্যারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। যেমন ক্যান আই ইউজ ইউর পেন রাহুল, রাহুল মনে করো আমার ফ্রেন্ড, তারপরেও ফ্রেন্ডের কাছে অনুমতি চাইছি। সবার কাছে কিন্তু আমাদের অনুমতি চেয়েই করা উচিত, যে কোনো কাজ হোক সে আমার খুব ক্লোজ কাছের মানুষ। তো এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব অনুমতি চাওয়ার ক্ষেত্রে। আশা করি পার্থক্যটা ক্লিয়ার। এবং আজকের ক্লাসে তোমাদের যা কিছু দুর্বলতা ছিল, যা কিছু কনফিউশন ছিল, সব কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আমার ক্লাসগুলো প্রত্যেকটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হিসেবে তোমরা নিতে পারো। আমার ক্লাস করার পর আর কোনো ডাউট থাকবে না। এবং আমি কোনো ডাউট ক্লিয়ারিংয়ের সেশনও রাখি না, রাখার প্রয়োজন হয় না। এত কনফিডেন্টলি আমি ক্লাস করাই যে আমার এই এক ক্লাসেই তোমাদের সম্পূর্ণ যা কিছু তোমাদের বাকি থাকে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তারপরেও যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন রাখতে পারো, সেটা নিয়ে পরবর্তীতে ক্লাসে অবশ্যই আলোচনা হবে। এবার চলো এমসিকিউ দেখে নিই। যেমন এখানে 7 নম্বরে বলা হয়েছে, ড্যাশ দিয়েছে, আই কাম ইন প্রফেসর। প্রফেসরের কাছে অনুমতি চাওয়া হয়েছে, বিশাল ব্যাপার, এটা কিন্তু ফর্মাল। এক্ষেত্রে কি আমরা ক্যান ব্যবহার করব? কখনোই না। আমরা মাইট ব্যবহার করব? কখনোই না। মাস্ট ব্যবহার করব? কখনোই না। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অনলি অ্যান্ড ওয়ান মে। শুধুমাত্র মে আমরা এই ক্ষেত্রে করব, কারণ প্রফেসরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এবার দেখো, হাই রোহিত, মানে আমার বন্ধু রোহিতকে বললাম, হাই রোহিত ড্যাশ, আই বোরো ইউর বাইক ফর অ্যান আওয়ার। অর্থাৎ 1 ঘন্টার জন্য বন্ধুর কাছে বাইকটা চাইছে, অনুমতি চাইছে বাইকের জন্য। তো বন্ধুর কাছে চাইছে, তো এই ক্ষেত্রে কি মে হবে? কখনোই না। অট হবে? কখনোই না। শ্যালও হবে না। তাহলে কি হবে? ক্যান হবে। বুঝতে পেরেছ? কত সহজভাবে কিন্তু আমরা শিখে নিতে পারছি। ঠিক আছে, নেক্সট চলো তোমাদের জন্য আমি নেক্সট যে মডেলটা রেখেছি, মাস্ট ভার্সেস হ্যাভ টু। মনে রাখবে, মাস্ট একটা মডেল ভার্ব এবং হ্যাভ টু এটাও কিন্তু একটা মডেল ভার্ব। আমরা এখন শিখব কোন ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। যেমন এক্ষেত্রে দেখো, রুলসটা কি, এই যে মাস্ট বা হ্যাভ টু দুইটাই কিন্তু আমরা সাধারণত বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করি। যেটা অবশ্যই, সেটাই হচ্ছে বাধ্যবাধকতা। অবশ্যই আমাকে করতে হবে, অবশ্যই আমাকে সেখানে যেতে হবে, সেগুলি হচ্ছে বাধ্যবাধকতা। তো মাস্ট কখন আমরা ব্যবহার করব? বক্তার নিজের আভ্যন্তরীণ অনুভূতি বা তীব্র বাধ্যবাধকতা প্রকাশ করতে, ইন্টারনাল অব্লিগেশন, যেটা যেটা আমাকে করতেই হবে,
অর্থাৎ এটার মধ্যে বাধ্যবাধকতাটা খুব বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। আর হ্যাভ টু কখন ব্যবহার করব? বাহ্যিক নিয়ম, আইন বা পরিস্থিতির কারণে চাপে পড়ে যখন তোমাকে বাধ্য হয়ে কিছু করতে হয়। আর মনের দিক থেকে বাধ্য হয়ে যেটা আমাকে করতে হয় সেক্ষেত্রে মাস্ট ব্যবহার করব। আর পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে আমাকে যখন কোনো কিছু করতে হবে বাধ্য হয়ে, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আই মাস্ট স্টপ স্মোকিং। আমাকে অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। এটা কিন্তু আমার মনের দিক থেকে একটা জোরালো বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই মাস্ট হবে। ইন ইন্ডিয়া, ভারতে, উই হ্যাভ টু ড্রাইভ অন দ্য লেফট সাইড। আমাদেরকে বাঁ সাইড দিয়ে কি করতে হবে? গাড়ি চালাতে হবে। মনে রাখবে, এই যে মাস্ট আমরা যে বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করবো সেটা প্রত্যেকটাই তোমার নিজের কাছে, তোমাকে অবশ্যই করতে হবে, না করলে তুমি মরে যাবে। আর হ্যাভ টু যেটা তোমাকে করতে হবে চাপে পড়ে, না করলে শাস্তি পেতে হবে। তো এটাই হচ্ছে পার্থক্যটা। আশা করি বুঝতে পারছো। একটা হবে ইন্টারনাল আর একটা হবে এক্সটার্নাল, একটা আভ্যন্তরীণ, একটা হবে বাহ্যিক। তো দুটাই আমরা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করে থাকি। এমসিকিউ প্র্যাকটিস করলে আরও ইজি হবে। যেমন টিচার্স ড্যাশ ওয়ার দেয়ার আইডি কার্ডস। শিক্ষকরা তাদের আইডি কার্ডগুলো পড়েন ইনসাইড দ্য স্কুল ক্যাম্পাস অ্যাজ পার রুলস। রুলস রয়েছে, আইডি কার্ড পড়তে হবে টিচাররা তাদের ক্যাম্পাসের ভিতরে। এটা কিন্তু কি, এটা তাদের একটা বাধ্যবাধকতা। তো এই বাধ্যবাধকতা কি ইন্টারনাল না এক্সটার্নাল? এটা রুলসে রয়েছে, যেটা রুলসে থাকবে এটা এক্সটার্নাল, মনে রাখবে। এটা পারিপার্শ্বিক চাপে পড়ে এই বাধ্যবাধকতাটা, পরিস্থিতিতে পড়ে এই বাধ্যবাধকতাটা। তো সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব না, মে ব্যবহার করব না, ক্যান ব্যবহার করব না, আমরা হ্যাভ টু ব্যবহার করব। টিচার্স হ্যাভ টু ওয়্যার দেয়ার আইডি কার্ডস ইনসাইড দ্য স্কুল ক্যাম্পাস অ্যাজ পার রুলস। যেমন ছিল ইন ইন্ডিয়া উই হ্যাভ টু ড্রাইভ অন দ্য লেফট সাইড, যেগুলো নিয়ম সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর যেগুলো নিয়মের মধ্যে পড়ে না, আমি নিজে থেকে বুঝতে পারছি এটা আমার জন্য করা উচিত, প্রয়োজন, একান্ত দরকার, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। মাই মাদার ইজ আনওয়েল, অর্থাৎ আমার মা আনওয়েল মানে অসুস্থ মনে করো। আই ড্যাশ ভিজিট হার টু নাইট, তাকে অবশ্যই আমাকে ভিজিট করতে হবে। এটাও কিন্তু পরিস্থিতির চাপে পড়ে। তো এই ক্ষেত্রেও আমাকে কি ব্যবহার করতে হবে? হ্যাভ টু ব্যবহার করতে হবে। মাই মাদার ইজ আনওয়েল, আই হ্যাভ টু ভিজিট হার টু নাইট। তো আমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রথমটাও হ্যাভ টু হবে, পরেরটাও হ্যাভ টু হবে। তো আমাদের হ্যাভ টু দিয়েই এই দুটা ফিল আপ করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে মাস্টের ব্যবহারটা কি বা হ্যাভ টু এর ব্যবহারটা কি। বা এখানে যে সেকেন্ড রুলটা দেওয়া হয়েছে, মাই মাদার ইজ আনওয়েল, আমার মায়ের অসুস্থতা রয়েছে। আমার নিজের ক্ষেত্রে যেমন একটা বাধ্যবাধকতা রয়েছে নিজের কাজ করার ব্যাপারে। তো মায়ের যে অসুস্থতা, এটার জন্য যে মায়ের সাথে ভিজিট করা বা দেখা করা, এটাও কিন্তু আমার একটা ইন্টারনাল বাধ্যবাধকতার মধ্যে পড়ে। এক্ষেত্রে আমরা মাস্টও ব্যবহার করতে পারি। আই মাস্ট ভিজিট হার টু নাইট, এটা কিন্তু খুব জোরালো একটা বাধ্যবাধকতা আমার জন্য। তো সেজন্য আমাদেরকে এই ক্ষেত্রে মাস্ট ব্যবহার করে করাটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন ব্যাপার হচ্ছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, হ্যাভ টু হবে না মাস্ট হবে? দুটোই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে মাস্ট। সুতরাং মাস্ট দিয়ে এই শূন্যস্থানে পূরণ করা আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে। বাকিটা তোমরা একটু বিবেচনা করে দেখো আর কোনো ডিফারেন্স আছে কিনা, পার্থক্য আছে কিনা, বা কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। আমি জাস্ট রুলসটা শিখিয়ে দিলাম, অ্যাপ্লাই তো তোমরা করবে। আর এটা তো হুবহু পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে যেটা আসবে সেটা অবশ্যই তোমাকে চিন্তা করে অ্যান্সার করতে হবে। সুতরাং তোমার জন্য চিন্তার একটু জায়গা রেখে দিলাম। সব আমি বলে দিলে কিভাবে হবে? তুমি একটু ভাবো, চিন্তা করো। তোমার জাজমেন্টও এক্ষেত্রে একটু অ্যাপ্লাই করা দরকার। এবার চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট এখানে বলা হয়েছে, দেখো, শুড ভার্সেস অট টু। আমরা কোন ক্ষেত্রে শুড ব্যবহার করব, কোন ক্ষেত্রে অট টু ব্যবহার করব? জানো কি শুডের ব্যবহার কি? শুডের ব্যবহার হচ্ছে উচিত। তাহলে অট টুর ব্যবহার কি? অট টুর ব্যবহার কিন্তু উচিত। তো কোন ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব আর কোন ক্ষেত্রে অট টু ব্যবহার করব? নৈতিক কর্তব্য বা উচিত এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করে থাকি শুড এবং অট টু। চলো আমরা দেখি কোন ক্ষেত্রে শুড আর কোন ক্ষেত্রে অট টু ব্যবহার করব। অ্যাডভাইস অ্যান্ড মোরাল ডিউটি, এই দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এগুলা। তো শুডের ব্যবহারটা কি? সাধারণত কাউকে কোনো উপদেশ, কোনো অ্যাডভাইস দেওয়ার ব্যাপার হলে, কোনো পরামর্শ দেওয়ার ব্যাপার হলে, কোনো সাধারণ কর্তব্য বোঝাতে উচিত অর্থে আমরা শুড ব্যবহার করে থাকি। আর অট টু ব্যবহার করি যখন সামাজিক বা নৈতিক কর্তব্য বোঝায়। এটা যখন একটা মরাল অব্লিগেশন হয়ে যায়, একটা নৈতিক একটা কর্তব্য হয়ে যায়, যখন অত্যন্ত জোরালোভাবে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে অট টু ব্যবহার করতে হয়। এক্সাম্পলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ইউ শুড স্টাডি রেগুলারলি,
এটা উচিত অর্থে এবং উপদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। আর সেকেন্ড দেখো, উই ওয়ান্ট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স। আমাদের শিক্ষকদের এবং আমাদের যে পিতামাতা রয়েছে তাদেরকে রেসপেক্ট করা আমাদের উচিত এবং জোরালোভাবেই আমাদের উচিত এটা করা। তো সেক্ষেত্রে আমরা ought to ব্যবহার করেছি। অর্থাৎ শুড এবং ought to এই দুইটার মধ্যে যখন মাত্রাটা একটু তীব্র বুঝাবে সেক্ষেত্রে তোমরা ought to ব্যবহার করবে, আর মাত্রাটা যখন একটু কম বুঝাবে উচিতের মাত্রাটা বা কর্তব্যের মাত্রাটা সেক্ষেত্রে তোমরা শুড ব্যবহার করবে। কম বুঝালে শুড ব্যবহার করবে, আর বেশি যখন বুঝাবে সেক্ষেত্রে ought to ব্যবহার করবে। ought to ব্যবহার করলে মনে করবে যে এটা মানে খুব জোরালোভাবে বলা হয়েছে, এটা করতেই হবে তোমাকে। অর্থাৎ এক্ষেত্রে নৈতিক কর্তব্যটা খুব বেশি, মনে রাখবে। তো চলো আমরা এমসিকিউ করে নিচ্ছি। ইউ ড্যাশ স্লিপ অ্যাট লিস্ট 7 hours a day টু রিমেন হেলদি। অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকার জন্য বা হেলদি থাকার জন্য তোমাকে কমপক্ষে 7 ঘন্টা কি করতে হবে? ঘুমাতে হবে। অট হবে না শুড হবে না মাস্ট হবে না উইল হবে? এক্ষেত্রে শুড আমরা ব্যবহার করব, ইউ শুড। এবার ব্যবহার এখন কথা হচ্ছে ওয়াট কেন ব্যবহার করা হবে না? ওয়াট তো আর হয় না সিঙ্গেল ভাবে, ওয়াটের সাথে টু থাকে, এখানে কিন্তু টু নেই, এই জন্য ওয়াট হবে না। ঠিক আছে, ওয়াটের সাথে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ওয়াট টু ব্যবহার করতে হবে। যদি এখানে ওয়াট টু থাকতো তাহলে ওয়াট টু অ্যাপ্রোপ্রিয়েট হতো। এবার সেকেন্ড দেখো, উই ড্যাশড সার্ভ অ্যান্ড প্রটেক্ট আওয়ার মাদারল্যান্ড। অবশ্যই আমাদের মাতৃভূমিকে সার্ভ করতে হবে, সেবা করতে হবে, রক্ষা করতে হবে। এটা কিন্তু আমাদের একটা নৈতিক কর্তব্য এবং এটা আমাদের করা উচিত এবং খুব জোরালোভাবে আমাদের করতে হবে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়াট টু ব্যবহার করতে হবে। ক্যান, মাইট, মে কোনোটাই আমরা ব্যবহার করব না, আমরা ওয়াট টু ব্যবহার করব, তাহলে এটা কারেক্ট হবে। নেক্সট আমরা শিখব যে উইল ভার্সেস উড। আমরা কোন ক্ষেত্রে উইল ব্যবহার করব আর কোন ক্ষেত্রে উড ব্যবহার করব। উইলের পাস্ট টেন্স উড, কিন্তু উইল এবং উড দুইটা আলাদা মডেল ভার্ব এবং অনুরোধ এবং অভ্যাস বোঝাতে আমরা উইল এবং উড ব্যবহার করে থাকি। আমরা এবার শিখব যে আমরা কোন ক্ষেত্রে অনুরোধ বুঝাবো, কোন ক্ষেত্রে অভ্যাস বুঝাবো। যেমন এখানে বলা হয়েছে দেখো, সাধারণত ভবিষ্যৎ ঘটনা ছাড়াও কাউকে সরাসরি কোনো অনুরোধ করতে ব্যবহার করা হয় উইল, বা আমরা যখন কাউকে কোনো অনুরোধ প্রকাশ করি কারোর প্রতি সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তারপর উডের ব্যবহারটা কি হবে? অত্যন্ত নম্রভাবে যখন আমরা অনুরোধ করব কারোর কাছে সেই ক্ষেত্রে বা অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করি। এটার ব্যবহার আমরা দেখেছিলাম, আগেও দেখেছিলাম। যেমন উড ইউ প্লিজ পাস দ্য সল্ট, এটা বিনম্র অনুরোধ বুঝিয়েছে যে লবণটা আমাকে একটু পাস করে দেবে এইদিকে। আমরা খাবার টেবিলে বসে আরেকজনকে বলি না, লবণটা আমাকে একটু কাইন্ডলি এদিকে একটু দাও। তারপর দেখো, গান্ধীজি উড স্পিন ইয়ার্ন এভরি মর্নিং, প্রতি সকালে গান্ধীজি কি করতেন? সুতো কাটতেন। তো এটা অতীতের একটা অভ্যাস বুঝিয়েছে, তো এই ক্ষেত্রে উড হয়েছে। অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে উড, আর যখন একটা বিনম্র অনুরোধ বোঝাবে, ভবিষ্যতে কোনো একটা কাজ সাধারণভাবে হওয়া বোঝাবে, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। চলো আমরা এমসিকিউ দেখে নিয়েছি। ড্যাশ ইউ প্লিজ হেল্প মি উইথ দিস হ্যাভি ল্যাঙ্গুয়েজ। প্লিজ হেল্প মি উইথ দিস হ্যাভি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটা আমি বুঝতে পারছি না, এই কঠিন ভাষার ব্যাপারে আমাকে সাহায্য করার ব্যাপারে। যেমন এক্ষেত্রে শুড হবে না, মাইট হবে না, শ্যাল হবে না, এক্ষেত্রে উড হবে, এক্ষেত্রে বিনম্র অনুরোধ হবে। যেমন উড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস হ্যাভি ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো, মাই গ্র্যান্ডফাদার ড্যাশ টেক আস টু দ্য পার্ক এভরি সানডে ইভিনিং ডিউরিং চাইল্ডহুড। শৈশবের কথা বলেছে, অর্থাৎ আমার ঠাকুর দাদা শৈশবে কি করতো? প্রতি রবিবার সন্ধ্যায় পার্কে নিয়ে যেত। তো এটা অতীতের অভ্যাস বুঝিয়েছে, তো স্বাভাবিকভাবে উইল হবে না, মাস্ট হবে না, ক্যান হবে না, কি হবে? উড হবে, কারণ উডটাও অতীতের অভ্যাস বোঝাতেই ব্যবহার করা হয়ে থাকে। কি বুঝতে পারছো তো? নেক্সট চলো, তোমাদের জন্য রয়েছে শ্যাল, ইউসেস অ্যান্ড রুলস। অর্থাৎ আমরা শ্যালের যে ব্যবহার করব সেই ব্যবহারের কিছু নিয়ম। যেমন এই ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এক্ষেত্রে বলা হয়েছে অফার্স অ্যান্ড সাজেশনস, কোনো প্রস্তাব করার ব্যাপারে। প্রস্তাব তো তোমরা বুঝো, অফার। যেমন সাধারণত ফার্স্ট পার্সনে, যেমন ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, এগুলো ফার্স্ট পার্সন। এর সাথে কোনো বিনম্র প্রস্তাব, ইচ্ছা বা পরামর্শ জানতে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হয়। আমরা যখন কোনো একটা প্রশ্ন করি, প্রশ্নবোধক বাক্যে আমরা শ্যাল ব্যবহার করে থাকি। প্রশ্নবোধক বাক্য কিন্তু উইলও ব্যবহার করে থাকি। প্রত্যেকটা মডেল ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। যেমন শ্যাল দিয়ে প্রশ্ন করি, উইল দিয়ে প্রশ্ন করি, আমরা ক্যান দিয়ে প্রশ্ন করি, কুড দিয়ে প্রশ্ন করি, মে দিয়ে প্রশ্ন করি, প্রত্যেকটা মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়। যখন আমরা কোনো বিনম্র প্রস্তাব করব, কোনো ইচ্ছা প্রকাশ করব,
তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে এক্সাম্পল রয়েছে দেখো, শ্যাল আই মেক এ কাপ অফ টি ফর ইউ, এটা প্রস্তাব, প্রস্তাব বুঝিয়েছে, সেই ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যের আমরা শ্যাল ব্যবহার করেছি। তারপর হোয়ার শ্যাল উই মিট টুমোরো, অর্থাৎ আগামীকালকে আমরা কোথায় দেখা করতে পারি, এটা পরামর্শ চাওয়া বুঝিয়েছে, সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করেছি। এবার চলো এমসিকিউ দেখে নিচ্ছি। বলা হয়েছে দেখো, ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে আসছে। তারপর একটা কোশ্চেন করেছে, ড্যাশ উই হিট ব্যাক হোম নাও, আমাদের কি বাড়িতে ফেরা উচিত? তো এখানে প্রশ্ন করার ক্ষেত্রে উইল ব্যবহার হবে না, উড ব্যবহার হবে না, মে ব্যবহার হবে না, শ্যাল হবে। কারণ এই শ্যাল ব্যবহার করলেই এক্ষেত্রে প্রশ্ন তৈরি হবে, কারণ এই প্রশ্নটার মধ্যে একটা প্রস্তাব বুঝিয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, তো সেই জন্যই শ্যাল ব্যবহার হবে। নেক্সট দেখো, ড্যাশ আই ক্যারি দিস ব্যাগ ফর ইউ ম্যাম, একটা পোলাইট অফার, একটা বিনম্র একটা প্রস্তাব বুঝিয়েছে, অর্থাৎ ম্যাম আমি কি এই ব্যাগটা আপনার জন্য ক্যারি করতে পারি? তো এই ক্ষেত্রে উড হবে না, মাইট হবে না, শ্যাল হবে না, অট হবে। আমরা জানি যে কোনো একটা প্রস্তাব রাখার ব্যাপারে, বিনম্র প্রস্তাব রাখার ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি, তো শ্যাল হবে এখানে কারেক্ট আনসার। কি বুঝতে পারছো তো? তো নেক্সট আমি তোমাদের জন্য রেখেছি যে সেমি মডেল। সেমি মডেল কোনগুলো? যেমন এই ক্ষেত্রে দেখো, নিড অ্যান্ড ডিয়ার, এই দুইটা হচ্ছে সেমি মডেল। নিডের অর্থ কি এবং ডিয়ারের অর্থ কি? নিড হচ্ছে প্রয়োজন বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তারপর ডিয়ার, ডিয়ার মানে কি? ডিয়ার মানে হচ্ছে কোনো একটা সাহস বোঝাতে আমরা ডিয়ার কথা ব্যবহার করে থাকি। তো একটা হচ্ছে প্রয়োজন এবং আরেকটা হচ্ছে সাহস। তো এদেরকে কি বলা হয়? সেমি মডেলস বলা হয়। কেন সেমি মডেল বলা হয়? কারণ এগুলো মডেল হিসেবে ব্যবহৃত হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখবে, যেগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় পাশাপাশি মডেল হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে সেমি মডেল বলা হয়। তো নিডের ব্যবহারটা কি? যেমন প্রয়োজনীয়তা বোঝাতে আমরা নিড ব্যবহার করে থাকি, যেমন নেগেটিভ বাক্যে নিড নট আমরা ব্যবহার করে থাকি, কিন্তু নিড নটের পরে কখনোই কিন্তু টু বসবে না, এটা মনে রাখবে, এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। অর্থাৎ নিডের অর্থটা কি? নিডের অর্থ হচ্ছে প্রয়োজন, প্রয়োজন আছে মানে নিড, প্রয়োজন নাই মানে নিড নট। ডিয়ারের অর্থটা কি? যেমন সাহস প্রকাশ করতে আমরা ডিয়ার ব্যবহার করে থাকি, সাধারণত নেতিবাচক বা প্রশ্নবোধক বাক্যে আমরা এই ডিয়ার ব্যবহার করে থাকি। যেমন ইউ ড্যাশ ওরি অ্যাবাউট দ্য ফুড, অর্থাৎ খাবার নিয়ে চিন্তা করতে হবে না, এভরিথিং হ্যাজ বিন অ্যারেঞ্জড, সব কিছুর ব্যবস্থাপনা রয়েছে। তার মানে ইউ নিড নট, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ডোন্ট নিড হবে না, ডেয়ার নট টু হবে না, তারপর মাস্ট টু হবে না, তাহলে ইউ নিড নট ওরি অ্যাবাউট দ্য ফুড, খাবার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, এভরিথিং হ্যাজ বিন অ্যারেঞ্জড। নেক্সট দেখো, হি ড্যাশ নট অপোজ হিজ বস ফাইনাল ডিসিশন, অর্থাৎ বসের যে চূড়ান্ত সিদ্ধান্ত এটাকে সে কখনো অপোজ করতে পারে না, বিরোধিতা করতে পারে না, বিরোধিতা করার সাহস তার নেই। তাহলে হি শ্যাল হবে? কখনোই হবে না। অট হবে না। ক্যান টু হবে না। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি? ডেয়ার নট। তার মানে হি ডেয়ার নট অপোজ হিজ বস ফাইনাল ডিসিশন, অর্থাৎ বসের যে চূড়ান্ত সিদ্ধান্ত এটার বিরোধিতা করার ডেয়ার নট, অর্থাৎ সাহস করে না বা সাহস নেই তার। তো আশা করি তোমরা মডেল ভার্বগুলো বুঝতে পারছো। যেই ভার্বগুলো নিয়ে আমি আলোচনা করেছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মডেল ভার্ব, এবং এগুলোর বাইরে কোনো মডেল ভার্বের উপর পরীক্ষাতে আসে না। তোমরাও যখন দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো, দেখবে এগুলোর মধ্যে থেকে আসে। এবং আমি আবারও বিশ্বাস রেখে বলছি যে এই মডেল ভার্বগুলোর বাইরে তোমাদের প্র্যাকটিস করতে হবে না। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর বাইরে তোমাদের চিন্তাও করতে হবে না। শুধু আমার আলোচনা এবং আমি যে কথাগুলো বলেছি এগুলোকে মনে রেখে তোমরা প্র্যাকটিস করো, মডেল ভার্ব তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যদিও অনেকেই বলে যে মডেল ভার্ব এটা চ্যালেঞ্জিং একটা টপিক, এই টপিকটা যতই পড়ি আমরা কখনোই আয়ত্ত করতে পারছি না বা পারি না। তো আমার মনে হয় আজকে ক্লাসের পরে তোমরা প্রত্যেকেই মডেল ভার্বের উপর আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে যেতে পারবে এবং সফলতা তোমরা পাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে।